18 মে 1974 সাল ভারতের ইতিহাসে সেই দিন ছিল যখন ভারতও পারমাণবিক শক্তিধর দেশগুলির তালিকায় অবস্থান করে। না তখন আমাদের চীনের কোনো ভয় ছিল, আর না আন্তর্জাতিক নিরাপত্তা সম্প্রদায়ের কাছে নিজেদের রক্ষার জন্য হাত পাতার দরকার ছিল। সমগ্র বিশ্ব যখন ভাবছিল ভারত জোট নিরপেক্ষ থেকে নিজের চাহিদা পূরণ করতে পারবে কিনা, তখন এইসব পরিস্থিতির মাঝখানে ভারত একবার নয় বরং দুবার পারমাণবিক পরীক্ষা করে। 1974 সালে যখন ইন্দিরা গান্ধীর নির্দেশে পদার্থবিদ রাজারামান্না পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা করে, তখন সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। যার ফলে সেই সব দেশগুলি ভারতকে পরামর্শ দিতে আরম্ভ করে যারা নিজেরাই পারমাণবিক বোমা তৈরি করেছিল। দেশগুলি ভারতের সাথে সমস্ত রকম পারমাণবিক কোঅপারেশন ভেঙে দেয়। এরই সাথে ভারতের উপর অনেক অর্থনৈতিক স্যাংশন চাপানো হয়। কিন্তু আমরাও ইটের জবাব পাথরের মাধ্যমে দিয়েছিলাম যখন 1998 সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং ডক্টর এপিজে আব্দুল কালামের নেতৃত্বে ভারতও পরমাণু বোমা বানিয়ে ফেলে এবং নিজেকে পারমাণবিক শক্তি হিসাবে ঘোষণা করে, যা দেখে হতবাক বিশ্ববাসী দাঁতের তলায় আঙুল লুকিয়ে নিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্ব প্রথমবার পারমাণবিক বোমার শক্তি দেখেছিল, যখন আমেরিকা সর্বপ্রথম হ্যাটম্যান এবং লিটল বয় নামক দুটি পরমাণু বোমা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে ফেলে। এর ব্যাপক ধ্বংসযজ্ঞের পর জাপান এক সপ্তাহের মধ্যে শর্তহীন আত্মসমর্পণ করে, যার মধ্য দিয়ে মিত্রশক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়। সেই সময় বাকি বিশ্ব পারমাণবিক বোমার গুরুত্ব স্বীকার করেছিল। ভারতের তৎকালীন বিজ্ঞানী ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাও সেই সময় পারমাণবিক শক্তি নিয়ে গবেষণা করছিলেন এবং ভারতকেও পারমাণবিক শক্তিধর বানানোর চেষ্টা করছিলেন। ভারত সরকার তাকে কখনো পারমাণবিক বোমা বানানোর অনুমতি দেয়নি, কিন্তু তার এই প্রচেষ্টাকে ভারত সরকার তখন মেনে নেয় যখন 1962 সালে চীন আচমকাই ভারতের উপর আক্রমণ করে, যার ফলে ভারত এই যুদ্ধে পরাজিত হয়। এরই মধ্যে 1964 সালে চীন পরমাণু বোমার পরীক্ষা করে। এত সবকিছু বোঝার আগেই 1965 এবং 1971 সালে পাকিস্তানও ভারতের উপর আক্রমণ করে। এরই সাথে সেই সময় 1971 সালের যুদ্ধে ব্রিটিশ নেভি ফ্লিট আরব সাগর থেকে এবং ইউএস নেভি বঙ্গোপসাগর থেকে ভারতকে ঘেরার চেষ্টা করে। এরকম অবস্থায় তারা যদি ভারতের উপর আক্রমণ করত, তাহলে আমরা তিন দিক থেকে যুদ্ধে জড়িয়ে পড়তাম, যেখানে ভূমি থেকে পাকিস্তান, বঙ্গোপসাগর থেকে ইউএসএ এবং আরব সাগর থেকে ইউকে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ত। এমত অবস্থায় ভারত ইউএসএসআরের কাছে জরুরি বার্তা পাঠিয়ে সাহায্য চায়। সঙ্গে সঙ্গে ইউএসএসআরের নেভেল শিপ ভারতের নিরাপত্তার জন্য বেরিয়ে আসে। ইউকে এই সম্পর্কে জানতে পেরে মাদাগাস্কার থেকে এক প্রকার পালিয়ে যায়, কারণ ব্রিটিশ নেভি এটি খুবই ভালো করে জানত যে আমেরিকা ও ইউএসএসআরের যুদ্ধে ব্রিটেন সম্পূর্ণভাবে পিছিয়ে যাবে। আমেরিকার নৌজাহাজের ইউএস টাস্ক ফোর্স 74 নিজের 75,000 টনের ক্ষমতা ও 70টি ফাইটার এয়ারক্রাফটের সাথে বঙ্গোপসাগরে নামার কথা ছিল। এইদিকে আমাদের আইএনএস বিক্রান্ত তার 20,000 টন ক্ষমতা ও 20টি ফাইটার জেট নিয়ে গর্বের সাথে আমেরিকাকে জবাব দিতে প্রস্তুত ছিল। কিন্তু ইউএসএসআর তার নেভাল মেরিন ফোর্স, ক্রুজার ডেস্ট্রয়ার আর নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে ভারতের পাশে এসে দাঁড়ায়, যার ফলে আমেরিকার নৌবাহিনী আর বঙ্গোপসাগরে প্রবেশ করেনি। 71-এর যুদ্ধে ভারতের জয়ের পেছনে ইউএসএসআরের অনেক বড় অবদান ছিল। এই সময় ভারতীয় নেতারা মনে করেন যে চীন ও পাকিস্তানের মতো দেশের মুখোমুখি হতে গেলে পারমাণবিক অস্ত্র প্রয়োজন। পারমাণবিক বোমা বানিয়ে আমেরিকা পারমাণবিক যুগের শুরু তো করেছিল, কিন্তু ভারতকে এই তালিকায় সামিল করার জন্য বিজ্ঞানী ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যখন আমেরিকা হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে তার ক্ষমতার শো অফ করেছিল, তখন থেকেই হোমি ভাবা জওহরলাল নেহরু এবং কংগ্রেস নেতাদের এটা বলে আসছিল যে আমাদেরকে পারমাণবিক শক্তির ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়া উচিত। তিনি মনে করতেন যে বিধ্বংসী বোমা বানানো ছাড়াও পারমাণবিক শক্তিকে বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার করা যেতে পারে। এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও খুবই বেশি কৌতূহলী ছিলেন। এই জন্য তিনি এই পারমাণবিক প্রকল্পকে শান্তিপূর্ণ উন্নয়নের নামে অনুমোদন দিয়েছিলেন। যদিও তিনি পারমাণবিক গবেষণাকে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়ে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে বলেছিলেন। ডক্টর হোমি ভাবা 1954 সালে অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট টম্বে প্রতিষ্ঠিত করেন, যাতে ভারতে নিউক্লিয়ার রিসার্চ প্রোগ্রামকে বাস্তব রূপ দেওয়া যেতে পারে, যা সেই সময় ভারতের পারমাণবিক প্রকল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু 1966 সালে এক বিমান দুর্ঘটনায় ডক্টর হোমি ভাবার মৃত্যুর পর এই প্রকল্পকে অন্যান্য পদার্থবিদরা এগিয়ে নিয়ে যেতে শুরু করে। এই সময়ই
অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট টম্বের নাম পরিবর্তন করে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার রাখা হয়, যার বিজ্ঞানীরা পরবর্তীকালে ভারতের প্রথম পারমাণবিক প্রকল্পের বাস্তব রূপ দিয়েছিলেন। সমস্যা সেই সময় এটাই ছিল যে স্বাধীনতার পর ভারত খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন না আমাদের কাছে উন্নত প্রযুক্তি ছিল, আর না এই ফিল্ডে অগ্রগতির জন্য একটি নির্দিষ্ট বাজেট। অবস্থা এতটাই খারাপ ছিল যে আমেরিকা ও ইউএসএসআর এর মতো উন্নত দেশের মানবিক সাহায্যে দেশ চলছিল। সেই সময় ভারতের অর্ধেক জনসংখ্যা গরিব ছিল এবং আমাদের দেশ তখনও অর্থনৈতিক উন্নয়নের গতি পায়নি। কিন্তু এই সময়ের মধ্যে ফ্রান্স, ইউকে এবং ইউএসএসআর সেই দেশে পরিণত হয়েছিল যারা পারমাণবিক বোমা পরীক্ষা ও বানানোর ক্ষেত্রে সফল হয়েছিল। এরপর বেশি দেরি না করে চীনও তার প্রথম পারমাণবিক পরীক্ষা করে এবং চীনও পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় যোগ দেয়। অর্থাৎ সেই সময় বিশ্বের 5টি দেশের কাছে ভয়ঙ্কর শক্তিশালী পারমাণবিক বোমা ছিল, যারা তা ব্যবহার করে যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারত। এই তালিকায় তখন হয়তো ভারত অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু শত্রু দেশ চীন এই তালিকায় যোগ দেওয়ার পরেই ভারতের উপর প্রেসার তৈরি হয়। ভারতও উন্নত ডিফেন্স প্রযুক্তি তৈরি করতে বাধ্য হয়ে পড়ে, কারণ 1962 সালে সীমান্ত বিরোধ নিয়ে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ভারত শুধু পরাজিতই হয়নি, বরং এই যুদ্ধের ফলে হাজার হাজার সৈনিক শহীদ হয়ে যায় এবং 38,000 বর্গ কিলোমিটার ভারতীয় এলাকা এই যুদ্ধের পর চীনের দখলে চলে যায়। এছাড়াও চীনের পারমাণবিক প্রকল্প সম্পর্কে ভারত 1961 সালেই জানতে পেরেছিল। এরপর ভারতের সাথে চীনের সংঘর্ষের পর ভারত পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হওয়ার জন্য এক প্রকার বাধ্য হয়ে যায়। ভারতের অর্থনীতি সেই সময় দুর্বল হয়ে পড়েছিল, আর শক্তিশালী প্রতিবেশী দেশ ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে একটি বিশাল বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অনেক বিশেষজ্ঞ মনে করতেন যে ডিফেন্স ও ডেভেলপমেন্টে ভারত যদি পিছিয়ে থাকে, তাহলে চীনের সাথে পরবর্তী যুদ্ধে ভারত অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। নিরাপত্তার এই হুমকির কারণে ভারতও তার রাস্তা পারমাণবিক অস্ত্রের দিকে ঘুরিয়ে দেয়। এছাড়াও ভারত পাকিস্তান যুদ্ধ ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার জন্য একটি বড় কারণ ছিল সেই সময়। আসলে এই যুদ্ধে আমাদের শত্রু পাকিস্তান চীনের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছিল এবং আমেরিকাও ভারতের পরিবর্তে পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। এই জন্য আত্মনির্ভরশীল হওয়া ও পারমাণবিক পরীক্ষা করা ভারতের জন্য শেষ বিকল্প ছিল। যদিও জওহরলাল নেহরু পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উন্নয়নের জন্য অনুমোদন দিয়েছিলেন, কিন্তু তিনি পার্লামেন্টে এটিও স্পষ্ট করে জানিয়ে দেন যে ভারত কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। যদিও তার নেওয়া এই সিদ্ধান্ত শীঘ্রই বদলে যায় যখন ভারতের ক্ষমতা প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর হাতে আসে। 1966 সাল আস্তে আস্তে রুলিং পার্টি থেকে শুরু করে সমস্ত ভারতীয় বিজ্ঞানীর এটাই বিশ্বাস ছিল যে ভারতকে পারমাণবিক অস্ত্রে আত্মনির্ভরশীল হওয়া খুবই প্রয়োজন। আবার অন্যদিকে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ব্রিটেন এবং চীন নন পলিফারেশন ট্রিটি বা এনপিটি চুক্তি তৈরি করে, যেখানে বলা হয় এনপিটি সদস্যরা পারমাণবিক অস্ত্রের প্রযুক্তিকে বিশ্বে ছড়িয়ে যাওয়া থেকে আটকাবে। এখানে এটাও বলা হয় যে এই 5টি দেশ ছাড়া আর কোনো দেশ বিশ্বে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। এইরকম দ্বৈত নীতির জন্যে ভারত এতে ক্ষুব্ধ হয়, যার জন্য ভারত এই চুক্তিতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নেয় এবং এটাও ঠিক করে যে ভারতও তার নিজের পারমাণবিক বোমা বানাবে। এরই মধ্যে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর 1966 সালে যখন ইন্দিরা গান্ধীর হাতে ভারতের ক্ষমতা আসে, তখন তিনিও সিদ্ধান্ত নেন যে ভারত পরমাণু বোমা বানানোর কাজ চালিয়ে যাবে। এই জন্য 1972 সালে যখন তিনি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে যান, তখন তিনি পারমাণবিক প্রকল্পের জন্য সবুজ সংকেত দিয়ে দেন। এই পারমাণবিক প্রকল্পের উপর পশ্চিমা দেশগুলির কড়া নজর ছিল। আমেরিকা থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের মতো উন্নত দেশগুলি এটা কখনোই চাইতো না যে ভারতও নিউক্লিয়ার ক্লাবের অংশ হয়ে যাক। নিজেরা পারমাণবিক বোমা বানিয়ে অন্য দেশকে চোখ দেখানো পশ্চিমা দেশগুলি এটা চায়নি যে বিশ্বের অন্য কোনো দেশ এই ভয়ানক শক্তির মালিক হয়ে যাক। এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে দুটি দলকে পরমাণু বোমা বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, যেখানে প্রথম দলকে বার্গ অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডাইরেক্টর রাজা রামান্না লিড করছিলেন। সেখানে দ্বিতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ডিআরডিওর ডাইরেক্টর বিডি নাগচৌধুরীকে দেওয়া হয়েছিল। এছাড়াও পি.কে. আয়েঙ্গার ও রাজাগোপালা চিদম্বরমের মতো বিজ্ঞানীরাও এই প্রকল্পের সাথে যুক্ত ছিলেন। দুটি দলকে মিলিয়ে টোটাল 75 জন বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার এই কাজে নিয়োজিত ছিলেন, কিন্তু মাত্র 3 জন
এই পারমাণবিক প্রকল্পের বিষয়ে জানতেন, যার মধ্যে প্রথম ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রকল্পের গোপনীয়তা বজায় রাখার জন্য ডিফেন্স মিনিস্টার এবং হোম মিনিস্টারও পর্যন্ত এই প্রজেক্টের বিষয়ে কিছুই জানতেন না। যতই প্রজেক্টের উপর কাজ করা হচ্ছিল, ততই বিজ্ঞানীরা ডিভাইস বানানোর জন্য অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। তাদের প্রথম সমস্যা, ডিভাইস বানানোর জন্য প্লুটোনিয়াম প্রয়োজন ছিল, যা তখন ভারতের কাছে ছিল না। আসলে টম্বের ফিনিক্স প্লুটোনিয়াম প্ল্যান্ট প্রথমেই বন্ধ হয়ে গিয়েছিল এবং বাকি প্লুটোনিয়াম পূর্ণিমা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহার করা হচ্ছিল। এই রকম পরিস্থিতিতে প্লুটোনিয়ামের চাহিদা পূরণ করার জন্য 1973 সালে পূর্ণিমাকে শাটডাউন করে দেওয়া হয়, যাতে সেখানকার প্লুটোনিয়াম নিয়ে পারমাণবিক পরীক্ষায় ব্যবহার করা যায়। এছাড়াও প্রজেক্টে নিউটন ইনিশিয়েটর বানানোর জন্য বিজ্ঞানীদের অনেক পরিশ্রম করতে হয়েছিল। এটা প্রজেক্টের সেই অংশ ছিল যা বানানোর জন্য আমেরিকাকেও অনেক সমস্যায় পড়তে হয়েছিল। যদিও ভারতে এটি বানানোর দায়িত্ব বাসুদেব কে আইয়াকে দেওয়া হয়েছিল, যিনি 1965 সাল থেকে এই অংশের উপর কাজ করার কথা বলছিলেন। অবশেষে তিনি অনেক পরিশ্রম করে এটিকে বানিয়ে দিয়েছিলেন। যখন সবকিছু তৈরি হয়ে প্রস্তুত হয়ে যায়, তখন ডিজাইনকে শেষবারের মতো পরীক্ষা করে এক্সপেরিমেন্ট করার দরকার ছিল। এই এক্সপেরিমেন্টের নাম দেওয়া হয় ট্রিগলিং দ্য ড্রাগন টেল। বিজ্ঞানীরা শিওর ছিলেন যে তাদের তৈরি করা ডিভাইস সম্পূর্ণ সঠিক ছিল, এই জন্য পারমাণবিক পরীক্ষার জন্য অনুমোদন দেওয়া হয়। টেস্টিংয়ের জন্য বিজ্ঞানীদের পছন্দের জায়গা ছিল পোখরান, কারণ টেস্টিং এমন একটি এলাকায় করতে হতো যেখানে আশেপাশে কোনো জনসংখ্যা থাকবে না। এইরকম জায়গার জন্য সবচেয়ে উপযুক্ত ছিল রাজস্থানের থর মরুভূমি। এই জন্য জয়সলমের এবং যোধপুরের মাঝখানে অবস্থিত পোখরানকে টেস্টিংয়ের জন্য নির্বাচন করা হয়। এখানে টেস্টের জন্য সবার প্রথম একটি গভীর খাদের প্রয়োজন ছিল, যাকে খননের দায়িত্ব পাশে থাকা স্টেশন আর্মি রেজিমেন্টকে দেওয়া হয়। খনন করার এই কাজ পরীক্ষার কিছুদিন আগে থেকে চালু করা হয়। এইরকম অবস্থায় খাদ থেকে কিছুটা দূরে ডিভাইসকে সম্পূর্ণরূপে অ্যাসেম্বল করা হয় এবং টেস্টিংকে পর্যবেক্ষণ করার জন্য প্রত্যেক সদস্য অবজারভেশন বাংকারে চলে যায়। সেই সময় সব সদস্যর মনে একটাই প্রশ্ন ছিল যে ডেটোনেটরের বোতাম টিপে কে পরীক্ষা সম্পন্ন করবে। অবশেষে এটা ঠিক হয় যে যাকে ডেটোনেটর বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল সেই ব্যক্তি বোতাম টিপবে, যার জন্য সর্বশেষে প্রণব দস্তিদার বোতাম পেশ করেন, যার পরই পারমাণবিক বিস্ফোরণ হয়। ভালো দিক এটাই ছিল যে বোমা ইমপ্লোসিভ ছিল এবং টেস্ট মাটির নিচে করা হয়েছিল, যার জন্য রেডিয়েশন বাতাসে ছড়ানোর সম্ভাবনা কম ছিল। এছাড়াও পারমাণবিক বোমার 12 কিলোটন ধারণ ক্ষমতা ছিল, যার কারণে বিস্ফোরণ ততটা ভয়ানক ও ধ্বংসাত্মক ছিল না। যদিও এই বিস্ফোরণের মাধ্যমে বিশ্ববাসী জানতে পারে যে ভারতের কাছেও পরমাণু বোমা বানানোর ক্ষমতা রয়েছে। ভারতের এই প্রথম নিউক্লিয়ার টেস্টকে স্মাইলিং বুদ্ধা বলা হয়। ইন্দিরা গান্ধীকে যখন এই টেস্টিংয়ের বিষয়ে জানানো হয়েছিল, তখন তাকে বলা হয়েছিল যে বুদ্ধ হেসেছে, তার মানে পারমাণবিক পরীক্ষা সফল হয়েছে। সংবাদপত্রে ভারতের পারমাণবিক পরীক্ষা ছাপার কারণে আমেরিকার ঘুম উড়ে গিয়েছিল। আমেরিকা কিছুতেই এটা হজম করতে পারছিল না যে ভারত আমেরিকার কাছ থেকে গোপনে পারমাণবিক পরীক্ষাও করতে পারে, তাও আবার আমেরিকার নাকের নিচ থেকে। কিছুটা একই রকমের প্রতিক্রিয়া কানাডারও ছিল, যে ভাবছিল তার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। আসলে টেস্টিংয়ের জন্যে যে প্লুটোনিয়ামের ব্যবস্থা করা হয়েছিল সেটি কানাডার মাধ্যমে প্রতিষ্ঠিত ওয়াটার রিঅ্যাক্টর প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছিল। নিজের স্টেটমেন্টে কানাডার প্রধানমন্ত্রী পেয়ার টুডু প্রথমেই পরিষ্কার করে দিয়েছিলেন যে যদি ভারত ভবিষ্যতে নিউক্লিয়ার ডিভাইসকে টেস্ট করে, তাহলে কানাডা ও ভারতের মধ্যে হওয়া নিউক্লিয়ার কোঅপারেশন খারাপ পর্যায়ে যেতে পারে। আর এরকমটাই হয়েছিল। টেস্টিংয়ের ঠিক পরেই কানাডা ভারতের সাথে হওয়া রিঅ্যাক্টর প্রজেক্ট থেকে বেরিয়ে যায়। এছাড়াও পারমাণবিক প্রযুক্তি ও ফুয়েল বিক্রির উপর ব্যান লাগানো হয়। অনেক পশ্চিমা দেশ এটা মনে করত যে ভারত নিজেই 60-এর দশক থেকে এনপিটি মানে নন পলিফারেশন ট্রিটিকে সমর্থন করছিল। আর সবশেষে ভারত স্বয়ং গোপনে পারমাণবিক পরীক্ষা করে এই চুক্তিকে হাস্যকর বানিয়ে দিয়েছে। এখানে ভারতের পক্ষকে সমর্থন করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্পষ্টভাবে বলেন যে পারমাণবিক অস্ত্র ম্যানুফ্যাকচার করা ভারতের উদ্দেশ্য নয়, এটি শুধুমাত্র একটি শান্তিপূর্ণ বিস্ফোরণ ছিল, যা ফিউশন টেস্টের থেকে বেশি কিছু নয়। যদি ভারত প্রয়োজন মনে করে তাহলে পারমাণবিক অস্ত্র বানাতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য পারমাণবিক প্রযুক্তিকে শুধুমাত্র শান্তিপূর্ণ উপায়ে ব্যবহার করা। এই কাজের পর আমাদের দেশের উপর
অনেক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যার জন্য সিটিবিটি চুক্তিকে রিলিজ করা হয়। এটি একটি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি ছিল, যা অনুযায়ী নিয়ম বানানো হয়েছিল যে কোনো ব্যক্তি বা দেশ পারমাণবিক পরীক্ষা করতে পারবে না। এই চুক্তির দ্বারা পৃথিবীর যে কোনো স্থানে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের উপর ব্যান লাগানো হয়। এছাড়াও ভারতকে আটকানোর জন্য এনএসজি গঠিত হয়েছিল। এনএসজি আসলে একটি নিউক্লিয়ার সাপ্লাইয়ার গ্রুপ ছিল, যেখানে স্পষ্টভাবে বলা হয় যে কোনো দেশ অনুমতি ছাড়া ইউরেনিয়াম সরবরাহ করতে পারবে না। বিশেষ করে ভারতকে পরমাণু সম্পর্কিত সম্পদ সাপ্লাইয়ের উপর সম্পূর্ণভাবে ব্যান লাগানো হয়। পশ্চিমা দেশগুলি ভারতকে চারিদিক থেকে প্রেসার তৈরি করার চেষ্টা করে, যাতে ভারত সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার স্বপ্ন ত্যাগ করে। এছাড়া কানাডাও ভারতের সামনে একটি নতুন পলিফারেশন পলিসি রাখে, যার জন্য ভারত সরকার ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রচণ্ড বিরোধিতার মুখে পড়তে হয়। এটা স্পষ্ট ছিল যে ভারত যদি কোনো চুক্তিতে স্বাক্ষর করত, তাহলে ভারত আর কখনো পারমাণবিক পরীক্ষা করতে পারত না। এই জন্য কানাডা ক্ষুব্ধ হয়ে ভারতের কাছ থেকে তার সমর্থন নিয়ে নেয়। সেই সময় কানাডার প্রধানমন্ত্রী পিয়ারে টুডো বলেছিলেন যে ভারতের এই পরমাণু পরীক্ষা ভারতীয় উপমহাদেশে পারমাণবিক প্রতিযোগিতার জন্ম দেবে এবং অন্যান্য দেশও পরমাণু বোমা বানানোর চেষ্টা করবে। এই জন্য ভারত ও কানাডার মধ্যে সমস্ত রকম পারমাণবিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ভারত এতে সাহস হারায়নি। ভারতের ফলে পারমাণবিক প্রকল্পকে বন্ধও করেনি। এই সময়ের মধ্যে এমন খবরও আসে যে পাকিস্তানও গোপনে পারমাণবিক প্রোগ্রামের উপর কাজ করছে এবং শীঘ্রই পাকিস্তানও পারমাণবিক পরীক্ষা করতে পারে। এর ফলে এটা স্পষ্ট হয়ে যায় যে ভারতকে শীঘ্রই আবার পারমাণবিক পরীক্ষা করতে হবে, আর এবার খোলাখুলিভাবে নিজের পারমাণবিক শক্তি প্রমাণ করতে হবে। আমাদের প্রথম পরীক্ষা একটি প্রযুক্তিগত ডেমনস্ট্রেটর ছিল, যার দ্বারা এটা প্রমাণিত হয় যে ভারতও পারমাণবিক বোমা বানাতে পারে। কিন্তু তখনও পর্যন্ত ভারত কোনো পারমাণবিক অস্ত্র প্রস্তুত করেনি। পোখরানের প্রথম টেস্টে আমরা কেবলমাত্র একটি ডিভাইসকে ডেটোনেট করেছিলাম, কিন্তু এই ফিউশন টেস্টের থেকে বোমা তৈরি করা তখনও পর্যন্ত বাকি ছিল। 1988 সালের লোকসভা নির্বাচনে জনতা দল জয়লাভ করে। বিশ্ব সমালোচনার আশঙ্কা থেকে বাঁচার জন্য তখনকার কোনো প্রধানমন্ত্রী পারমাণবিক প্রকল্পকে সবুজ সংকেত দেয়নি। এরপর 1995 সালে পিভি নরসিম্হা রাও প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসেন। তিনি আবার পূর্ণ শক্তি দিয়ে পোখরানে পারমাণবিক পরীক্ষার ব্যবস্থা করেন, কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল তিনি প্রকল্পের গোপনীয়তার উপর কোনো মনোযোগ দেননি, যার ফলে আমেরিকান স্পাই স্যাটেলাইট পোখরানে হওয়া দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার বিষয়ে জানতে পারে। এখানে আরও একবার আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ভারতের উপর জিওপলিটিক্যাল প্রেসার তৈরি করে পারমাণবিক পরীক্ষা বন্ধ করে দেন। তিনি ডাইরেক্ট প্রধানমন্ত্রীকে ফোন করে বলেন, ভারত যদি টেস্ট করে তাহলে তার পরিণাম ভারতকে ভোগ করতে হবে। আর আমেরিকা এরকম একবার নয়, বরং দুবার করেছিল। কিন্তু এত বড় হইচই করার পরেও ভারত তার লক্ষ্য থেকে চোখ সরায়নি। খুব শীঘ্রই এই প্রকল্প এপিজে আব্দুল কালাম এবং অটল বিহারী বাজপেয়ী সমর্থন পায়। যখন অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসেন, তখন তিনি এপিজে আব্দুল কালাম এবং আর চিদম্বরমের সাথে সাথে ভারতের টপ লেভেল বিজ্ঞানীদের পারমাণবিক পরীক্ষার জন্য দায়িত্ব দেন। তিনি বিজ্ঞানীদের সমস্ত রকম ছাড় দেন, যাতে তারা খুব কম সময়ের মধ্যে এই পরীক্ষা সফল করতে পারেন। কিন্তু আফসোস এটাই যে তার সরকার মাত্র 13 দিনের মধ্যে পড়ে যায়, আর এই প্রকল্প আবার বন্ধ হয়ে যায়। এরপর 1998 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার সাথে সাথে অটল বিহারী বাজপেয়ী পারমাণবিক প্রকল্পকে অনুমোদন দেন। এই কাজে ডিআরডিওর হেড এপিজে আব্দুল কালাম, বার্কের হেড অনিল কাকতকর এবং ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির হেড আর চিদম্বরমের সবচেয়ে বড় ভূমিকা ছিল। এই টেস্ট করার জন্যে সবচেয়ে বড় সমস্যা ছিল গোপনীয়তা। এটা স্পষ্ট ছিল যে সিআইএর নাকের নিচ থেকে পোখরানে পরীক্ষা করা সহজ বিষয় ছিল না। আসলে পোখরান একটি খোলা মরুভূমি ছিল, যেখানে ছোট থেকে ছোট কাজও খুবই সহজে ধরা পড়ে যেত। এই রকম অবস্থায় এত বড় পারমাণবিক পরীক্ষা করা একটি বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এছাড়াও ভারতকে এই টেস্ট শুধুমাত্র আমেরিকা থেকেই নয়, বরং পাকিস্তান ও অন্যান্য দেশেরও নজরদারি এড়িয়ে করতে হতো। এইরকম অবস্থায় এই কাজের জন্যে ভারতীয় সেনাবাহিনীর 58 ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টকে নির্বাচন করা হয়, যাদের উপর পরীক্ষার জায়গা শুধুমাত্র প্রস্তুত করার দায়িত্বই নয়, বরং এই প্রজেক্টের গোপনীয়তার দায়িত্ব দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী এই মিশনকে খুবই দায়িত্বের সাথে পালন করে। স্যাটেলাইট এবং সিআইএ নজরদারি থেকে এই টেস্টকে বাঁচানোর জন্য
সেনাবাহিনী বালির ঢিলা বা বালিয়াড়ির সাহায্য নেয়। এছাড়াও তারা এমন একটি পদ্ধতির অবলম্বন নেয় যে টেস্টের খবর সিনিয়র সরকারি কর্মকর্তাদের কানেও পর্যন্ত পৌঁছায়নি। টেস্টিং সাইটে যেসব বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা কাজ করতেন তারা সবাই কোড ওয়ার্ডে কথা বলতেন। এছাড়াও আসল নামের পরিবর্তে তারা কোড নেম ব্যবহার করতেন। যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম মেজর জেনারেল পৃথ্বীরাজ নামে পরিচিত ছিলেন। অন্যদিকে আর চিদম্বরম মেজর জেনারেল নটরাজ নামে পরিচিত ছিলেন। সমস্ত বিজ্ঞানীদের নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন পরীক্ষাস্থলে সেনাবাহিনীর ইউনিফর্ম পরেই কাজ করেন। এছাড়াও পরীক্ষাস্থলে বেশিরভাগ সময় রাতের অন্ধকারে কাজ করা হতো, কারণ রাতের অন্ধকারে কাজ করার ফলে স্যাটেলাইটের দৃষ্টিশক্তির উপর প্রভাব পড়ত, যার জন্য সুযোগকে কাজে লাগিয়ে খাত খনন ও সরঞ্জামের কাজ রাতের অন্ধকারে করা হতো। এরই সাথে স্যাটেলাইট পোখরানে ফিরে আসার আগেই সমস্ত সরঞ্জাম তাদের আগের জায়গায় স্থাপন করা হতো। সিআইএ যাতে এই প্রজেক্টের বিষয়ে কিছু জানতে না পারে সেই জন্য পোখরানের পরীক্ষাস্থলে কৃত্রিম গাছপালা লাগানো হয়েছিল। সেন্সার কেবিলকে বালি দিয়ে ঢাকা হতো এবং বোমার খাতকেও কিমোফ্লাস জাল দিয়ে ঢেকে ফেলা হতো। নিজেদের কৌশলকে 100% সফল করার জন্য সেনাবাহিনী আরও একটি বিকল্প রাস্তা নিয়েছিল। তারা পোখরান রেঞ্জের কাছে ক্রিকেট খেলার আয়োজনও করেছিলেন। এখানে দিনের বেলায় অনেক সৈনিক ক্রিকেট খেলত, যার ফলে সিআইএ মনে করেছিল যে হয়তো পোখরানে কোনো ক্রিকেট টুর্নামেন্ট চলছে আর টেস্টিংয়ের কাজ এখন বন্ধ আছে। এইরকম ডাইভারশনের মধ্যে আস্তে আস্তে প্রজেক্টের উপর কাজ চলছিল। যদিও এই বিষয়টির উপর বিশেষভাবে নজর রাখা হতো যে টেস্টিং সাইটে যেন একসাথে অনেক বিজ্ঞানী বিদ্যমান না থাকে। এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে আসা বিজ্ঞানীরা কখনো তাদের আসল নাম ব্যবহার করে ফ্লাইট টিকিট বুক করতেন না। এর মূল উদ্দেশ্য ছিল যাতে এটা জানতে পারা না যায় যে কোন কোন বিজ্ঞানী এই প্রকল্পে কাজ করছেন। ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী এবং বিজ্ঞানীরা চমৎকার সমন্বয়ের মাধ্যমে কাজ করেছিলেন। তাই জন্যই তো পরীক্ষার সাইটকে খুবই তাড়াতাড়ি প্রস্তুত করা সম্ভব হয়েছিল। অন্যদিকে বার্কের আসল বোমা পরীক্ষার জন্য প্রস্তুত ছিল। এইরকম অবস্থায় বোমাকে 1 মে 1998 সালে ভারতীয় বিমান বাহিনীর প্লেনের মাধ্যমে এটিকে প্রথমে জয়সালমীরে আনা হয়। তারপর সেখান থেকে বোমাকে 4টি ট্রাকে করে পোখরানে আনা হয়। এই সময় বোমার নিরাপত্তার জন্য তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ এরকমটা করলে ধরা পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যেত। এছাড়াও বোমাকে নিয়ে যাওয়ার সময় এটির নাম হোয়াইট হাউস রাখা হয়েছিল, যাতে ধরা পড়ার সম্ভাবনা 0% হয়ে যায়। বোমা পোখরানে আসার পর সেটিকে খাদের মধ্যে স্থানান্তর করা হয়। টেস্টিংয়ের দিন পোখরানে হাওয়া পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল, যার ফলে পাকিস্তানের সীমান্ত এলাকাগুলিতে রেডিয়েশন লিক হওয়ার আশঙ্কা ছিল। এই জন্য না চাইতেও বিজ্ঞানীদের অপেক্ষা করতে হয়েছিল। এরপর বেলা 3:45 যখন হাওয়া বন্ধ হয়ে যায় তখন পোখরানে এক বিরাট বিস্ফোরণ হয়। সমস্ত পৃথিবী এতে কেঁপে ওঠে। সেই দিন ভারত একটি নয় বরং 3টি পারমাণবিক ডিভাইসকে সফলভাবে বিস্ফোরিত করে ইতিহাস রচনা করে দেয়। P5 ক্লাব ছাড়াও ভারত একমাত্র সেই দেশে পরিণত হয় যে নিজস্ব প্রযুক্তির ভিত্তিতে পারমাণবিক পরীক্ষা করে। এই ঘটনা ঘটার ফলে আমেরিকা পুরো হতবাক হয়ে যায়। 11ই মের পর 13ই মেতেও ভারত আরও 2টি এক্সপেরিমেন্টাল ডিভাইসকে বিস্ফোরণ করে আন্তর্জাতিক পর্যায়ে এক আলাদা নাম তৈরি করেছিল। ভারতের এত বড় সাফল্যকে অপারেশন শক্তি নাম দেওয়া হয়। সমগ্র ভারতে যখন আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল তখন পশ্চিমা দেশগুলি শোকের মধ্যে ডুবে গিয়েছিল। এই ঘটনা ঘটার ফলে পশ্চিমা দেশগুলির মধ্যে শুধুমাত্র আমেরিকা, ব্রিটেন, কানাডা ও ফ্রান্সই ছিল না, বরং জাপানও পর্যন্ত এই পরীক্ষার জন্য ভারতকে সমালোচনা করেছিল। আমেরিকান প্রেসিডেন্টও তার সম্মেলনে ভারতের এই টেস্টিংকে এশিয়ার জন্য বিপদ বলতেও পিছু পাওয়া হয়নি। কিন্তু এই সব বক্তব্যের মাঝখানে অটল বিহারী বাজপেয়ী ভারতের পক্ষকে কূটনৈতিকভাবে রক্ষা করেছিলেন। তিনি পার্লামেন্টে বলেছিলেন, স্বয়ং এপিজে আব্দুল কালামও বলেছিলেন, ভারত তার এই অস্ত্র নিজের নিরাপত্তার জন্য তৈরি করেছে। ইতিহাসে ভারত আজ পর্যন্ত কোনো দেশের উপর প্রথম আক্রমণ করেনি, বরং এর উল্টো ভারতের উপর বহু দেশ আক্রমণ করেছে। এই জন্য আমরা এই হাতিয়ার ভারতের নিরাপত্তার জন্য তৈরি করেছি। কিন্তু পারমাণবিক পরীক্ষার যুক্তিসম্মত কারণ দেওয়ার পরেও ইউএন সিকিউরিটি কাউন্সিল এবং আমেরিকা ভারতের উপর অনেক ইকোনমিক স্যাংশন চাপায়। এই ঘটনা শুধু আমেরিকাই নয়, বরং আমেরিকান গোয়েন্দা সংস্থারও বিরাট বড় ব্যর্থতা ছিল। স্বয়ং সিআইএ ডিরেক্টর এটি স্বীকার করেছিলেন যে তারা ভারতের চালকে বুঝতে পারেনি। এর ফলে আমেরিকা ক্ষুব্ধ হয়ে পৃথিবীর সব নিষেধাজ্ঞা ভারতের উপর আরোপ করে। এখানে আমেরিকা ভারতকে সিটিবিটি, এনপিটি এবং এনএসজির নিয়মকে উল্লঙ্ঘন করার জন্যও দায়ী করে।
কিন্তু কোনো দোষ প্রমাণিত করা আমেরিকার কাছে সহজ বিষয় ছিল না। আসলে সিটিবিটিতে জল, স্থল ও বায়ুতে টেস্টিংয়ের উপর ব্যান করা হয়েছিল, কিন্তু ভারত এই পরীক্ষা মাটির নিচে সম্পন্ন করেছিল। দ্বিতীয় চুক্তি ছিল এনপিটি, যা ভারত স্বাক্ষরই করেনি। আমেরিকা ভারতকে এনএসজির পক্ষ থেকে পারমাণবিক সম্পদকে অন্য দেশ থেকে সাপ্লাই করারও দোষ দিয়েছিল, কিন্তু এই টেস্টে ব্যবহার হওয়া সমস্ত সম্পদ ভারতের নিজস্ব ছিল, যার ফলে আমেরিকা ভারতকে কিছুই করতে পারেনি, শুধুমাত্র নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া। এরই সাথে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শীঘ্রই আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। ভারতের পারমাণবিক পরীক্ষার ঘটনা আপনাকে কতটা মোটিভেট করেছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।